এন্ডোক্রাইন ফাংশনের জন্য কি হইতে পারে তাহলে? যদি ওর এন্ডোক্রাইন ফাংশন ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। হ্যাঁ, ভেরি গুড, ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, কারণ ও ইনসুলিন রিলিজ করতে পারবে না। তাহলে এক্সোক্রাইনের জন্য কি হইতে পারে? ডাইজেস্ট হবে না খাবারগুলো। হ্যাঁ, ডাইজেস্ট হবে না। কোন টাইপসের খাবার বেশি ডাইজেস্ট হয়? ওখান থেকে তো সব আসছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব আসে না? জি, ফ্যাটি ফুডগুলা বেশি হবে, ফ্যাটি ফুডগুলা ম্যাল অ্যাবজর্পশন হবে। তাহলে কি কি হতে পারে? আমাদের ফ্যাটের মধ্যে ফ্যাট খাবারগুলা দরকার কিসের জন্য বলো তো? অনেক কিছু আছে। এনার্জি প্রোডাকশনের জন্য। এনার্জি প্রোডাকশন আছে, তারপর ভিটামিন রিলেটেড কিছু আছে। জি, ভিটামিন ডি। ফ্যাট সলিবল কিছু ভিটামিন আছে, তাই না? যেগুলা ফ্যাটের মাধ্যমে, মানে ফ্যাট দিয়েই আমাদের, মানে ফ্যাট সলিবল ভিটামিন গুলা ফ্যাট দিয়েই অ্যাবজর্ব হয়। তাহলে এগুলো ডেফিসিয়েন্সি হবে আমাদের। তাহলে আমাদেরকে এগুলাও দেখতে হবে। তার মানে কত সমস্যা দেখো। তাহলে ফ্যাট যদি অ্যাবজর্বই হতে না পারে, তাহলে ফ্যাট কি হবে? স্টুল দিয়ে পাস করবে। ওটাকে কি বলে? একটা টার্ম আছে, জানো কি টার্ম? হ্যাঁ, স্টিয়েটুরিয়া। হ্যাঁ, স্মাইল বলতেছো না? স্টিয়েটুরিয়া, এটা বলে স্টিয়েটুরিয়া। তাহলে এই পেশেন্টের স্টিয়েটুরিয়া ডেভেলপ করবে। ওটা দেখে বুঝতে, মানে মোটামুটি ধরতে পারো ওর ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন আছে। এগুলো হচ্ছে কি সিমটম, সাইন সিমটম গুলো এটাতে এই পেশেন্টের থাকবে। এবার ইনভেস্টিগেশনে কিছু জিনিস, ইনভেস্টিগেশনে কালকে কি বলছিলাম, তাহলে এখানে কি হতে পারে বলো তো? এখানে কি হতে পারে? এখানে আমি কি G4 রাইস পাবো? নো ম্যাম। কেন পাবো না? ওই যে একটু আগে বললাম অনেকদিন ধরে। হ্যাঁ, অনেকদিন ধরে মানে হচ্ছে ওর এটা ডিপেন্ড করবে। প্যানক্রিয়াস একটা, মানে একটা ঝামেলার জিনিস। তুমি অন্য ডিজিজ যেরকম একদম কারেক্টলি অ্যাকুরেট করতে পারবা, মানে ডায়াগনোসিস করতে অনেক কষ্ট আছে। কারণ আমি জানি না ওর কতটুকু সেল ফাংশনিং আছে, কতটুকু সেল ফাংশনিং নাই। ওটার উপর ডিপেন্ড করে আমার কিন্তু এই অ্যামাইলেজ, লাইপেজ এগুলো বাড়তে পারে, বুঝছো না? যদি ফার্স্টের দিকে হয় তাহলে এগুলো আমরা বাড়তি পাবো। কিন্তু ধরো ওর অনেকগুলো সেল নষ্ট হয়ে গেছে, ওইগুলো রিলিজ করতে পারবে না, তখন আমি পাবো না। তাহলে এটা দিয়ে আমি ওইরকম বুঝতে পারবো না যে প্যানক্রিয়াটাইটিস আছে কি না, তাই না? তাহলে এখানে আমরা কিভাবে বুঝবো? কি করতে পারি এখানে আমরা? পেশেন্টের কিন্তু অনেক পেইন থাকবে সারা। এখানে আমরা সিটি স্ক্যান, আলট্রাতেও কিন্তু অত কিছু বোঝাবে না। আলট্রাতে বোঝা যাবে যদি খুব ভালো। আলট্রাটা সবসময় মনে রাখবা অপারেটর ডিপেন্ডেন্ট, যে করবে তার উপর ডিপেন্ড করবে। আমি কত ভালো আলট্রাসোনোগ্রাফি করতে পারি এটার উপর ডিপেন্ড করবে। ভালো সোনোলজিস্ট হলে কিন্তু অনেক কিছু বুঝতে পারে। একটা ছোট ডাক্ট সিস্টেমে ওখানে কোনো স্টোন আছে কিনা এটাও বুঝতে পারে। কেউ দেখবা কি সিবিডি ডায়ামিটার নিয়ে হিমশিম খাচ্ছে, আবার কেউ বলে দিতে পারবে সিবিডিতে কতটুকু স্টোন আছে, কতটুকু ডাইলেটেড, সবকিছু বলে দিতে পারে। সেরকমও প্যানক্রিয়াসে তোমার যদি স্টোন পায়, অনেকে বলে দিতে পারে ডাক্ট কতটুকু ডাইলেটেড, যদি ভালো সোনোলজিস্ট হয়। কিন্তু ওটা দিয়ে আমার প্যানক্রিয়াটাইটিস আমি এস্টাবলিশ করতে পারবো না। আমি ক্যালসিফিকেশন, স্টোন থাকলে তো ক্যালসিফিকেশন থাকবে, ওইটা তোমার ইয়াতেও পাইতে পারি, এক্সরেতেও পাইতে পারি, গতকালকে বলছি, সিটি স্ক্যানও পাইতে পারি। এখন সিটি স্ক্যানে হচ্ছে কি তোমার ড্যামেজ কতটুকু হয়েছে তুমি ওটা দেখতে পারো, কিন্তু প্যানক্রিয়াটাইটিস বোঝা যাবে না। এমআরসিপি দিয়ে, এমআরসিপি নাম শুনছো? এমআরসিপি আর ইআরসিপির মধ্যে তফাৎ কি বলতো? দুইটা দিয়েই কিন্তু আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেম, মানে বিলিয়ারি সিস্টেম ট্র্যাক গুলা দেখতে পারি। দুইটার মধ্যে তফাৎ কি? কোনটা ভালো? এমআরসিপি ভালো বলতে পারো, কোন দিক, কোন অর্থে ভালো? এটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স। হ্যাঁ, বলো। এটা একটা ম্যাগনেটিক আর্ট এন্ডোস্কোপি, তো যেটা হচ্ছে আমাদের স্ক্রিনিং করে বের করবো, ওটা বেশি ভালো হবে না? ওইটা হচ্ছে কি তোমার দুইটার দুই রকম সুবিধা আছে। কালকে বলছিলাম ইআরসিপি হচ্ছে ডায়াগনস্টিক থেরাপিউটিক, দুইটা তুমি থেরাপিউটিকও করতে পারবা একসাথে।
কিন্তু এমআরসিপি তে তুমি থেরাপিউটিক কিছু করতে পারবে না, শুধু ডায়াগনস্টিক থাকবে। ওটা হচ্ছে নন ইনভেসিভ। এক অর্থে হচ্ছে ওটা ভালো, এটা হচ্ছে নন ইনভেসিভ, মানে ইনভেশন করতে হয় না। নন ইনভেসিভ প্রসিডিউর গুলো আমাদের কাছে ফার্স্টে প্রেফারেবল হয় ইনভেসিভের চাইতে, যে কোনোখানে। কারণ রুগী চাইবে না ও ব্যথা পাইতে, আর তোমাকে বলবে না যে আমাকে ফুটা দেন। ও যদি ফুটা না দিয়ে কিছু করতে পারে, সেই জন্য আলট্রাসোনোগ্রাফিটা হচ্ছে কি সবচেয়ে ভালো, কারণ রুগীর ওরকম কষ্ট হয় না। ঠিক সেরকম ইআরসিপি আর এমআরসিপির মধ্যে হচ্ছে, ওখানে হচ্ছে কি তুমি এই এমআরসিপি তে হচ্ছে কি ট্রি গুলা দেখতে পারো, বিলিয়ারি ট্রি গুলা ভালো দেখা যায়। বুঝা গেছে? তো ট্রিতে কোনো ঝামেলা থাকলে, কোথাও স্ট্রিকচার থাকলে, কোথাও ধরো স্টোন থাকলে, বা কোথাও ডার্ক ডাইলেটেড থাকলে, এগুলো তুমি ভালো বুঝতে পারবা। কিন্তু ইআরসিপি তে হচ্ছে কি তুমি ডাইরেক্ট ম্যাম আপনার মিউট হয়ে গেছে। আচ্ছা, তাহলে হচ্ছে কি এমআরসিপি তে হচ্ছে নন ইনভেসিভ, আর এটা হচ্ছে ইনভেসিভ। এটা হচ্ছে ঠিক একটুখানি এমআরআই এর মতো, ম্যাগনেটিক যেটা বললা এটা। এটাতে একটা সুবিধা কি, এখানে তোমাকে ডাই দিতে হবে না। আমার যে বিলিয়ারি যে সিক্রেশনটা আছে বাইল, ওইটাই এটা তোমার রেজলিউশনটা দিবে। বুঝে গেছে? অনেক জিজ্ঞেস করে যে এমআরসিপি তে ডাই দিতে হয় দিতে হয় না। যেমন কন্ট্রাস্ট এনহ্যান্স সিটিতে আমরা ডাই দিই, এমআরআইও অনেক সময় ডাই দিয়ে করি, কিন্তু এটাতে লাগে না। ওটা তো বাইলের যে রিজলিউশন, ওটা দিয়েই তোমার আসে। তাহলে এখানে আমরা আর কি করতে পারি? এই এমআরসিপি দিয়ে ওই যে বললাম কজ যেখানে অবস্ট্রাকশন, ওই অবস্ট্রাকশন গুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু সিটিতে যদি ধরো নর্মাল প্যানক্রিয়াস আসে, তাও তুমি মানে এক্সক্লুড করতে পারবা না যে এটা প্যানক্রিয়াটাইটিস না। বুঝা গেছে? ধরো আমার সিটিতে নর্মাল প্যানক্রিয়াস, ধর ক্লিনিক্যালি মনে হচ্ছে এটা প্যানক্রিয়াটাইটিস, আমার ক্লিনিক্যালটাই কারেক্ট হতে পারে, কারণ ওখানেও নর্মাল মানে যে আমার প্যানক্রিয়াটাইটিস না, এটা বলতে পারবো না। তো সেক্ষেত্রে আমার ভালো দেখাই হচ্ছে কি, এই যে ইআরসিপি বললাম, ইআরসিপি তে তুমি একদম পুরাটা দেখতে পারবা আমার প্যানক্রিয়াসের, কারণ ওইটাও তো একটা মনিটরে আমি দেখতেছি কি অবস্থা, ওটা একদম ভিতর দিয়ে দেখতেছি। আরেকটা যেটা হচ্ছে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, ওইটাতেও ভালো বুঝা গেছে? ধরো আমি তোমাদেরকে একটা দুটার মধ্যে তফাৎ বলি। সিটি স্ক্যানে ধরো তুমি 0.5 সেন্টিমিটারের বেশি মানে নিচে জিনিসগুলা কম বুঝা যায়, যেটা তুমি এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড দিয়ে বুঝতে পারো। দেখো তাহলে কত ইম্পর্টেন্ট এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। সবখানে অবশ্য অ্যাভেলেবেল না, সেজন্য এখনো ওরকম ভাবে হয় না আর কি। ঢাকায় হয় কিন্তু এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড জিনিসটা কি কথার মধ্যেই আছে। ওই এন্ডোস্কোপি দিয়ে আমি আল্ট্রাসাউন্ড করবো, ওটা দিয়ে কিন্তু আমি 5 সেন্টিমিটার কম জিনিসও দেখতে পারবো। বুঝা গেছে? তাহলে ওইটাতে যদি দেখো তুমি কোথাও হাইপো-ইকোইক জিনিসগুলো বুঝো? আমি তোমাদেরকে একবার বলছিলাম মনে হয়, এই জিনিসগুলো বারবার আসবে কিন্তু। হাইপার-ইকোইক কি, হাইপো-ইকোইক কি, হাইপার ডেন্সিটি কি, হাইপো ডেন্সিটি কি, হাইপার ইন্টেন্সিটি, হাইপো ইন্টেন্সিটি কি বলতো? আমার যেটুকু মনে পড়ে বলছিলাম তোমাদেরকে এর আগে। মনে আছে? বলো বলো, কথা বলো। শশী, মনে আছে? ম্যাম বলা হয় নাই তো মনে হয়। বলা হয় নাই? আচ্ছা ঠিক আছে। একটা হচ্ছে কি এক্স রে, একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, একটা সিটি, একটা এমআরআই। এবার মনে পড়ছে? ইসমাইল, তুমি মনে হয় জিজ্ঞেস করছিলে আমাকে আলট্রাসোনোগ্রাফির কথা। তুমি জিজ্ঞেস করছিলে? আচ্ছা, তাহলে আমরা
একটা সাদা দেখি একটা কালো দেখি। এক্সরে ফিল্ম তো দেখছো কেউ না কেউ বাসায় কেউ করাইছে এরকম কিছু দেখছো না? জি কিছু কালো কিছু সাদা। তো এক্সরেতে এটাকে কি বলি আমরা? ওপেক আর লুসেন্ট। বুঝছেন? এই যে কি জিনিস, এটা এক একটার ক্ষেত্রে এক একটা টার্ম ইউজ করা হয়। তো এক্সরের ক্ষেত্রে আমরা কি করি? অপেক বলি। অপেক কাকে বলি? লুসেন্ট কাকে বলি? ওপেক হচ্ছে কালো গুলো না ম্যাম? না, অপেক সাদাটা। সাদা। সাদাটাকে আমরা অপেক বলি, অপাসিটি বলি। কালো হচ্ছে লুসেন্ট। ঠিক সেরকম আলট্রাসোনোগ্রাফিতে আমরা কি বলি? ইকোইক স্ট্রাকচার বলি। হাইপার ইকোইক, হাইপো ইকোইক। ঠিক আছে? সাদা কালো, হাইপার সাদা কালো, হাইপো। এরপর সিটিতে কি বলি? ডেনসিটি বলি। হাইপার ডেনসিটি, হাইপো ডেনসিটি। ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখবা কারণ এগুলো বারবার আসবে। আর এমআরআই কি বলি? ইন্টেন্সিটি বা এনহ্যান্সমেন্টও বলে। সিটি এমআরআই এনহ্যান্সমেন্টও বলে, যে এটা এনহ্যান্স নিছে, এটা আমি ডাই দিছি এনহ্যান্সমেন্ট নিছে, মানে সাদা। ওদের ওখানে হাউসফিল ইউনিট বলে, সফটওয়্যার থেকে আলাদা, বুঝছো? ওই সফটওয়্যারে হচ্ছে হাউসফিল ইউনিট, মানে 0 থেকে শুরু হয় 1000 পর্যন্ত এভাবে। তো ওটা আমাকে কিছু করতে হবে না, ওটা আমার মেশিনেই ঠিক করে দিবে ও কতটুকু, মানে 0 থেকে কতটুকু কম বা 0 থেকে কতটুকু বেশি, ওই হিসেবে ও হাইপার আর হাইপো ডিফারেন্সিয়েট করে। মানে আমার একটা আইডিয়াল একটা কালার থাকবে, ওইটার সাথে আমি কম্পেয়ার করবো সবসময়। ঠিক আছে? বাড়তে থাকলে সাদা হাইপার, কমতে থাকলে হাইপো। এবার বুঝা গেছে? মনে থাকবে কোনটাতে কি বলে? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি কি বলতেছিলাম? আচ্ছা, কি আমি তাহলে এন্ডোস্কোপিতে কি এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডে কি পাবো? হাইপার ইকোইক যদি কোনো ফুকাই পাই, বা প্যানক্রিয়াসের আউটলাইনে কোনো হাইপার ইকোইক মার্জিন, কোনো সিস্ট, তারপর ডার্ক ডাইলেটেশন তো দেখতেই পাচ্ছি, প্যারেনকাইমাও দেখতে পাচ্ছি। তো ওইখানের মধ্যে 9টা ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে যদি 4টা ফুলফিল করে তাহলে আমি বলতে পারবো যে এটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। বুঝা গেছে? তাহলে আমার মোটামুটিটা ঠিক হয়ে গেল যে এটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এগুলো আমার কেন দরকার? আমার ইআরসিপিটাও কেন দরকার? আমি যদি কোনো পেশেন্টকে আমাকে রিলিফ দিতে হবে, তো কারণ ওটা এত পেইন, ইনট্রাক্টেবল পেইন, কারণ একটু রিলিফ দিতে হবে। তো আমার যদি কোনো সার্জিক্যাল ইন্টারভেনশনের যদি আমার প্ল্যান থাকে, সেক্ষেত্রে আমাকে আল্ট্রাসোনোস্কোপিক কি বলে এটাকে ইআরসিপি করতে হবে, এগুলো করতে হবে। কারণ আমাকে আগে ইভ্যালুয়েট করতে হবে আর কজ কেন, কি কারণ হচ্ছে, যদি কোনো অবস্ট্রাকশন থাকে ওটা আমাকে রিলিফ করতে হবে। তো অবস্ট্রাকশনটা আমরা কিভাবে রিলিফ করতে পারি? এন্ডোস্কোপিক্যালি পারি, রেডিওলজিস্টের হেল্প নিয়ে পারি, আর হচ্ছে সার্জিক্যালি পারি। তার আগে আমরা ওদেরকে কিছু মেডিকেল ম্যানেজমেন্ট দিই। সবসময় মনে রাখবা কনজারভেটিভ ভালো, যদি কিউর হয়ে যায় তাহলে তো ভালোই। আমি কিছু মেডিকেল ম্যানেজমেন্ট ওকে আমি কি দিব? প্রথমে আমি কি করব? প্রথমে আমাকে ও যে এডিক্টেড ছিল ওইটা স্টপ করতে হবে। কিসের এডিকশন? স্মোকিং, তারপর হচ্ছে অ্যালকোহল, এগুলোর এডিকশন ছিল না, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করবো। তারপর ওকে একটা মানে যারা হচ্ছে সাইকোথেরাপি দেবে, সাইকোলজিস্ট, ওদের আন্ডারে নিয়ে যাবো যাতে কাউন্সিলিং করতে পারে। এরপর 2 নাম্বার আসলো আমার পেইনের কথা। পেইনটা আমাকে কমাতে হবে যে কোনো ভাবে। তো পেইনের কজ কি? একটা হচ্ছে অবস্ট্রাকশন ছিল, ডাক্টটা অবস্ট্রাকশন। তো ডাক্টটা অবস্ট্রাকশন থাকলে আমরা তো পেইন হবে, সেজন্য আমাকে ওই পেইনটা রিলিফ করতে হবে। কিভাবে? ডাক্ট অবস্ট্রাকশনটা ছাড়াইতে হবে, সেটা যে কোনো উপায়ে হোক। কিভাবে করবো? হয় এন্ডোস্কোপিক্যালি আমি স্ট্যান্ড দিতে পারি, বা আমি স্টোনটা নিয়ে আসতে পারি, ইআরসিপি করে কোথাও স্টোন থাকলে ওটা নিয়ে আসতে পারি, স্ট্যান্ড দিয়ে দিতে পারি, তাহলে ওর সিক্রেশন গুলা ড্রেন হলে ওর পেইনটা এমনিতেই কমবে। এরপর হচ্ছে আমি স্টেপ ল্যাডার প্যাটার্ন বলে, স্টেপ ল্যাডার প্যাটার্ন তোমাদেরকে আমি আরেকটা জায়গায় দেখাইছিলাম। এটা হচ্ছে ইয়াতে স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, না ছবি দেখাইছিলাম না একটা? ম্যাম ওই টপিকসটা এখনো ধরা হয় নাই। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলি নাই? জানি আরে বলছি কি বলছি আল্লাহ জানে। আচ্ছা, তাহলে স্টেপ ল্যাডার যদি হয়, স্টেপ ল্যাডারে হচ্ছে কি, মানে সিঁড়ি, মানে একটার পর একটা উঠবো। তো পেনের একটা স্টেপ ল্যাডার আছে, পেনের স্টেপ ল্যাডারে আমি সবচেয়ে কম দিব নিচেটাতে, তারপর আস্তে আস্তে বাড়াবো, ওইটাতে না হলে আরেকটাতে বাড়াবো, এইভাবে যাবো। তো স্টেপ ল্যাডার ওয়াইজ আমি ওকে পেন কিলার দিব। বুঝা গেছে? এরপর আবার এরকম পেন, যারা পেন মানে করে, পেন নিয়ে কাজ করে, পেন ম্যানেজমেন্টে কাজ করে, ওদের কাছে রেফার করতে পারবো। পেন ম্যানেজমেন্ট অনেক বিশাল একটা চাপ, বিশাল একটা সাবজেক্ট। অ্যানেস্থেশিয়ার অনেকে পেন ম্যানেজমেন্টের উপরে কাজ, এমন না যে পেন জিনিসটা একদম সোজা, এরকম এরকম কিছু না, মানে পুরো একটা টপিকস কিন্তু এটা, মানে এটা নিয়ে এখন অনেক কাজ হচ্ছে। আমি যদি একটা পেশেন্টের পেনে কমাই দিতে পারি, যেমন হচ্ছে যেগুলো টার্মিনাল ইল পেশেন্ট থাকে, টার্মিনাল ইল পেশেন্ট মানে কি, ধরো পেশেন্ট গুলা মানে ওদের লাইফ শর্ট, আমাকে ওর পেন, যেমন ক্যান্সারের পেশেন্ট গুলা,
লাস্ট স্টেজে গিয়ে অনেক পেন থাকে, আমি যদি পেনটা একটু রিলিফ করে দিতে পারি, ওর কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করবে, সে যে কয়দিন বেঁচে থাকবে সে কয়দিন একটু ভালোভাবে বাঁচবে। তো এগুলো নিয়ে অনেক কাজ হচ্ছে, কিন্তু ওইভাবে আমি পেন কিলার দিতে পারি বা পেন ম্যানেজমেন্টে ওদের কাছে রেফার করতে পারি। এগুলোতেও যদি না হয় তাহলে আমি এন্ডোস্কোপিক্যালি আমি সিলিয়াক অ্যাক্সিস ব্লক বলে, যে নার্ভের ওখানে কাজ করে, মানে ওখানে আমি ডিটাচ করে দেবো, ব্লক করে দেবো, তাহলে ওর পেনটা কমে যাবে। ঠিক আছে, এটা গেল আমার পেন ম্যানেজমেন্ট। এরপর আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, নিউট্রিটিভ সাপ্লিমেন্ট দিতে হবে। এই যে এতক্ষণ ধরে যা বললাম এগুলো সব কারেক্ট করতে হবে। তাহলে কি কি, ওকে আমি হাই প্রোটিন ডায়েট দিব, ফ্যাট কম দিব, কারণ ফ্যাট মেল অ্যাবজর্পশন হচ্ছে। হাই প্রোটিন ডায়েট, তারপর হচ্ছে ফ্যাট যদি দেয় আমি মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড দিব, যেটা ডাইরেক্ট অ্যাবজর্ব করতে পারে, যেটা আমার মিউকোসা দিয়ে ডাইরেক্ট অ্যাবজর্ব হবে। তোমরা পড়ছো না বায়োকেমিস্ট্রিতে, আমার চাইতে তোমাদের ভালো মনে থাকার কথা, মিডিয়াম চেইন হাই চেইন এগুলোর কথা। তো ওটা ডাইরেক্ট অ্যাবজর্ব করতে পারে, ওটার জন্য আমার কোনো কিছু দরকার হয় না। তারপরে হচ্ছে কি আর কি করতে পারি, এই যে ফ্যাট সলিবল ভিটামিন বললাম, ওর ডেফিসিয়েন্সি থাকবে, এগুলো দিব আমি। তারপর ভিটামিন বি12 দিব। ভিটামিন বি12 কেন দিব বলো তো দেখি, একটু মাথা ঘাটায় বলো তো। ফলিক অ্যাসিড অ্যাবজর্পশন। ওই যে ওইটাও তো তোমার ওইভাবে অ্যাবজর্পশন হয় না, টার্মিনাল আইলিয়ামে গিয়ে ওইভাবে অ্যাবজর্পশন হয়, সেজন্য আমি এটা দিব, ভিটামিন বি12 দিতে হবে। তারপরে হচ্ছে কি এরপর আর কি, ডায়াবেটিসটা কারেক্ট করতে হবে, কারণ ওর ইনসুলিনের অভাব, বোঝা গেছে না। এরপর হচ্ছে আরো কিছু ভিটামিন আছে, যেমন সিলেনিয়াম, সি, এগুলো দিতে হবে, কারণ হচ্ছে কি ওগুলা দেখা যায় তোমার ডিজিজ প্রোগ্রেশনটাকে ডিলে করে, বুঝা গেছে। এগুলো হচ্ছে কি আমার নর্মাল, মানে আমি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট কিভাবে দিব। আর একটা করবো আমি প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্ট দিতে পারি। তোমরা যখন প্র্যাকটিস করবা তখন দেখবা যে ইন্টারনেটে যে প্যানক্রিয়াটিসের পেশেন্ট পেলে যাওয়ার সময় একটা এইরকম প্যানক্রিয়াটিক ইয়া দিয়ে দেয়, এনজাইম ট্যাবলেট পাওয়া যায়, এগুলো দিয়ে দেয়, বুঝছো, এগুলো দিয়ে দিবা। এখন আসো, এগুলো গেল আমার মেডিকেল ম্যানেজমেন্ট। এরপর যেটা বললাম যে তুমি মিনিমাল ইনভেসিভ কিছু ওই অবস্ট্রাকশনটা ছাড়াইতে পারো, আবার কিছু সার্জারিও করতে পারো। তো সার্জারি কি কি করবো আমি এখানে, একটা হচ্ছে ওর যদি তোমার প্যানক্রিয়াটিক হেডের প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমি প্যানক্রিয়াটিক হেডটা ফেলে দিতে পারি। এখন প্যানক্রিয়াটিক হেড ফেলার সময় অনেক সময় কি করে, ডিউডেনামও ফেলে দেয়, এটাকে বলে প্যানক্রিয়াটিক ডিউডেনেক্টমি। অথবা আমি যদি ডিউডেনাম প্রিজার্ভ করতে পারি, রেখে দিতে পারি, সেক্ষেত্রে আমি শুধু প্যানক্রিয়াটিক হেডটা ফেলে দিতে পারি, ওটাকে ব্যাগার্স প্রসিডিউর বলে, বুঝা গেছে। আর যদি তোমার ডাক্টটা অনেক বেশি ডাইলেটেড থাকে, আমার এই ডাক্টের সাথে আমি প্যানক্রিয়াস মানে প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে আমি জেজুনামের একটা লুপ লাগাই দিতে পারি। জেজুনাম একটুখানি তুলে এনে ডাক্টের সাথে আমি অ্যানাস্টোমোসিস করে দিই। আমি যদি অ্যানাস্টোমোসিস কখন করতে পারবো, ডাক্টটা মোটামুটি ডাইলেটেড হতে হবে, সাধারণত 1 সেন্টিমিটার উপর হতে হয়, তখনই গিয়ে আমি ডাক্টটা অ্যানাস্টোমোসিস করতে পারি। বেশি চিকন হলে তো পারবো না, প্যানক্রিয়াটিক ডাক্ট মেইন ডাক্টটা যেটা, তো এটাকে বলে প্যানক্রিয়াটিক জেজুনোস্টোমি। জিনিসগুলো নিজে সাজাইতে পারবা, কিন্তু মানে একটার সাথে একটা প্যানক্রিয়াসের সাথে ডাক্ট লাগাবো, তো ওই জন্য আমি কি বলবো, প্যানক্রিয়াটিক জেজুনোস্টোমি। আর যদি ডিস্টাল প্যানক্রিয়াসিস হয় তাহলে ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি করতে পারি আমি, সমস্যা নেই। আর যে প্যানক্রিয়াটিক জেজুনোস্টোমি বললাম, এটাকে ফ্রে প্রসিডিউর বলে। মাথার উপর দিয়ে যাচ্ছে না, ঢুকতেছে মাথায়? না, না ঢুকলে বলো, হাত পড়াবো না। ম্যাম আপনি আর একটু স্লোলি বললে ভালো হতো। বেশি তাড়াতাড়ি একটু স্লো বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এখন কোথা থেকে শুরু করবো আবার বলো। ম্যাম সার্জারিক্যাল প্রসিডিউর গুলো ম্যাম। সার্জারি প্রসিডিউর, এই যে হেডে হলে সার্জারিটা, প্যানক্রিয়াসের অ্যানাটমিটা একটু মনে করো। প্যানক্রিয়াটিক হেডে যদি হয়, হেডের হ্যাঁ হেডের ওখানে কি আছে, হেডটা কোন দিকে থাকে, ডিউডেনামের মনে করো, একটু ডিউডেনাম তো এভাবে থাকে না, হেডটা এরকম ঢুকানো থাকে না ডিউডেনামের ভিতরে। জি ইয়েস ম্যাম। ডিউডেনেক্টমি করে ফেলতে হয়, ডিউডেনামও ফেলে দিতে হয়, ঠিক আছে। তো আমরা যদি এটা প্রিজার্ভ করতে চাই, আমি যতটুকু চেষ্টা করবো আমি প্রিজার্ভ করার চেষ্টা করবো, তাহলে আমি শুধু প্যানক্রিয়াটিক হেডটা ফেলতে পারি, ওটাকে বেগার্স প্রসিডিউর বলে। আর যদি পুরো প্যানক্রিয়াটিক ডাক্টটা ডাইলেটেড থাকে, অনেক মোটা থাকে, সেক্ষেত্রে আমি ধরো একটু স্টোন ফরমেশন হচ্ছে বা সিক্রেশনটা আসতে পারতেছে না, আমার কাজ হচ্ছে কি ওটা ড্রেনেজ করা। আমি যদি একটা জেজুনামের লুপ এনে লাগাই দিই, ওই দিক দিয়ে আমার সিক্রেশনটা ড্রেনেজ হতে পারতেছে না, ইজিলি করতে পারতেছে, ওরা ডাক দিয়ে ডিউটেনামের সেকেন্ড পার্টে যাওয়ার দরকার, বুঝো নাই, ও ডাইরেক্ট জেজুনামে চলে আসতে পারতেছে সিক্রেশনটা। সেই জন্য আমি প্যানক্রিয়াটিক জেজুনোস্টোমি করব, ডাক্টের সাথে প্যানক্রিয়াসটা লাগাই দিব, সরি জেজুনামটা লাগাই দিব, জেজুনামের একটা ওয়াল কেটে ডাক্টের সাথে সেলাই করে দিব,
বুঝা গেছে? এটা বুঝা গেছে? Yes, ma'am. তাহলে ওটা হলো আমার ওই মানে ওর যখন ওর ব্যথাটা কেন হবে, সিক্রেশনটা বেরোতে পারতেছে না দেখে ওর ব্যথা হবে। তাহলে ওর সিক্রেশন ড্রেন করতে পারতেছে, ওর কোথাও অবস্ট্রাকশন নেই, তাহলে ওর ব্যথাটা কমে যাবে। আর যদি ডিজিটাল প্যানক্রিয়াসে হয় সেক্ষেত্রে ডিজিটাল প্যানক্রিয়েটেক্টমি করতে পারে। আর ধরো কিছুতেই কিছু হচ্ছে না, মানে পেশেন্টের অনেক ব্যথা, আমার ব্যথাটা রিলিফ করতে হবে, অনেক পেশেন্ট বলবে আমার ব্যথা কমাই নেই, সেক্ষেত্রে তুমি ডিজিটাল টোটাল প্যানক্রিয়েটেক্টমি করতে পারো, টোটাল প্যানক্রিয়াসে ফেলে দিতে পারো। এখন কথা হলো আমি পুরো প্যানক্রিয়াস ফেলে দিয়ে আমার প্যানক্রিয়াসের কাজ কি হবে, তাই না? তো প্যানক্রিয়াসের কাজ কি হলো, ওইটা সারা জীবন সে ভুগবে। এমনি তো এমন না যে কিন্তু আমি অপারেশন করলো এই যে যেটা বলতেছি সেটা না। ওই যে বললাম প্যানক্রিয়াস অনেক জটিল জিনিস। 1/3 পেশেন্ট হচ্ছে কি পেন থেকে যাবে, 1/3 পেশেন্ট হচ্ছে রিজলিউশন হবে, আর 1/3 হচ্ছে কোনো বেনিফিট হবে না, মানে কিছুটা বেনিফিট হবে। 1/3 পেশেন্ট কিছুটা বেনিফিট হবে, আর 1/3 পেশেন্ট দেখা যাবে আবার ব্যথা 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 বলে, মানে কোনো লাভই হবে না। আর সারা জীবন তোমাকে এই যে এইগুলা মানে মেডিকেল ম্যানেজমেন্ট মানে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এগুলা দিয়ে যাইতে হবে পেশেন্টকে, বুঝা গেছে? এখন ওকে ম্যাডাম তাহলে কেন অপারেশন করবো? ওই যে 1/3 পেশেন্ট ভালো হয়ে যায় না, সেই আশাই করবো। লাইফ স্প্যান কমে যাবে না? লাইফ স্প্যান কমে যাবে না ম্যাম? লাইফ স্প্যান কমবে মানে ওর ওই যে রেসপন্স কেমন করতেছে ওটার উপর ডিপেন্ড করবে। ও যদি ঠিক মতো, কারণ হচ্ছে ওই যে বললাম পেশেন্টের নার্সিংটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। পেশেন্ট যদি সচেতন হয়, সে যদি সবকিছু ঠিক মতো মেনটেন করে, সে সাফার কম করবে। সে যদি নিউট্রিশন, কারণ তোমাকে নিউট্রিশন তোমাকে অনেক ঘন ঘন সব প্যারামিটার গুলো দেখতে হবে, আমার ভিটামিন কোনো ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা, আমার ফ্যাটটার কোনো সমস্যা হচ্ছে কিনা, মানে ওর রিপিটেড সবকিছু সব নিউট্রিয়েন্টস গুলো ওকে চেক করতে হবে। তো সে যদি সবকিছু করতে পারে সে ওই হিসেবে ড্রাগ নিতে পারবে। আর যদি পেন নাই কমে তাহলে তো ওর এমনিতেই ও মেন্টালি ডিস্টার্ব হয়ে ওর এমনিতেই অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখন পেশেন্টটা রেসপন্স কেমন করতেছে ওটার উপর ডিপেন্ড করে। তবে প্র্যাকটিক্যাল লাইফে দেখা গেলে হচ্ছে প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট কিন্তু অনেক অনেক ভোগান্তি হয়। আর ওর যদি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে তোর লাইফ স্প্যান এমনিতেই কমবে। ঠিক আছে না? বুঝা গেছে ফারহান? ইয়েস ম্যাম, বুঝছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখানে তাহলে আর কিছু নাই ওইরকম। পারলে একটু করে নিও ডেলি লাভ থেকে। আর কিছু করবা? হুম, না ম্যাডাম আর করবো না, মাথার উপর দিয়ে যাচ্ছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই তাহলে, মজার জিনিস দেখাই, দেখা যায়? জি ম্যাম। এগুলো কি বলতো? বিভিন্ন কালার ক্যানুলার নিডেল। ক্যানুলা। এখানে ছবিগুলো একটু কার্টুন টাইপসের আসছে আর কি। ওই যে আমরা হাতে ক্যানুলা দিই না, কেউ কেউ না কেউ তো দিছো কোনোদিন, জীবনে দাও নাই হাতে, মানে কারো হাতে দাও নাই? দিছি ম্যাম। দেখি ম্যাম। হ্যাঁ, অনেক ব্যথা হয় তাই না? রুগীদেরকে তো ইচ্ছা মতো ফুরাই দিই, আমি নিজেও একবার দিছিলাম, অনেক কষ্ট পাইছি। কষ্ট পাবা না যদি না তুমি ঠিক মতো মেনটেন করো। ওই যে তখন তো জানতাম না যে কি করতে হবে না করতে হবে, ইন্টার্নি সময় দিছিলাম। কারণ হচ্ছে তোমাকে 24 থেকে 48 আওয়ার্স, মানে সর্বোচ্চ তুমি 48 আওয়ার্স পর পর চেঞ্জ করাটা আইডিয়াল। ঠিক আছে? কারণ না হলে থ্রম্বোফ্লাবাইটিস এর চান্স থাকে, বা যদি থ্রম্বোফ্লাবাইটিস হয়ে যায় তাহলে অনেক কষ্ট পাবে। তোমরা যখন ইন্টার্নি করবা তখন পেশেন্টকে দেখবা সবসময় ওর কেনুলা সাইড কোনো ইমপ্লান্ট হয়ে আছে কিনা, হাত ফুলে গেছে কিনা, কারণ এগুলো অনেকে খেয়াল করে না, তো দেখা যায় পেশেন্ট অনেক কষ্ট পায়। বুঝছো? তোমরা হয়তো ওরকম কষ্ট পাও নাই, আমি কিন্তু অনেক কষ্ট পাইছি, সেজন্য মনে থাকে আর কি। তো সেই জন্য পেশেন্টকে চেক করতে হবে সবসময়, কারণ সিস্টাররা অনেক সময় দেখে না এগুলো। এটার জন্য ডাক্তারদেরকে কিন্তু সু করতে পারে, এটা কিন্তু ডাক্তারের কাজ। ডাক্তারের কাজ মানে হচ্ছে তুমি যখন ফলো আপ দিবা, পেশেন্ট দেখবা, তখন তোমাকে এই জিনিসগুলো চেক করতে হবে যে ওর কেনুলা ঠিক মতো আছে কিনা, বা ওই জায়গায় কোনো ইনফ্লামড হয়েছে কিনা। এখন তোমাদেরকে কিন্তু এগুলো হসপিটালে দিতে পারে,
অস্পিতে কি দিবে, এই দেখো এখানে বিভিন্ন কালার আছে, কোন কালারের কোন ধরনের কাজ। এই দেখো পাশে দিয়ে গজ সাইজ লিখছে, জি 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 এভাবে লিখছে না, এইগুলো হচ্ছে সাইজ। তোমরা যখন ওয়ার্ডে কাজ করবা, তোমরা যদি কেউ পেডিট্রিক্সে না যাও, পেডিট্রিক্সেও যাবা ইনশাল্লাহ কেউ না কেউ, ওদের হচ্ছে ছোটগুলা, ও দেখো 14 জি, যত ছোট জি হবে তত কম কি হবে, তত বেশি ডায়ামিটার হবে, যত নিচে দিয়ে যাবে তত কম ডায়ামিটার হবে। দেখো ডায়ামিটারটা লেখা আছে, তার মানে পার্পেলটা হচ্ছে 0.6 মিলিমিটার, দেখা যায়। আমাদের সাধারণত পার্পেলটা আমরা পাই না, আমরা পেডিট্রিক্সে এই 16 মানে ইয়াটা লাগাইতাম, ছোটটা লাগাইতাম, মানে 16 হলুদটা। তোমরাও যখন যাবা দেখবা যে কি এটাই ইউজ করতেছে, হলুদটা বাচ্চাদেরকে। পার্পেলটাও আছে কিন্তু আমাদের এখানে নাই, আর তোমরা যাইতে যাইতে হয়তো পাইতেও পারো, বুঝছো। বাচ্চাদের বেন ছোট না, ওদের ছোট ছোট দেওয়া আছে আর কি। এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি বলার আগে নিয়ে নিছো নিশ্চয়ই। তারপরে হচ্ছে ব্লু, ব্লুটাও দেখবা অহরহ, পিঙ্কটাও দেখবা অহরহ, গ্রিন, গ্রিনটা সাধারণত আমরা আমরা যখন ফিস করি আমাদের মানে কেনুলার সাইজ একটু মোটা হলে ভালো। মোটা হলে কেন ভালো, আমার ব্লাড সেল গুলা ভাঙে না। আমি যদি ওই ধরো ব্লু বা ইয়েলো এগুলো দিয়ে দিতে চাই, তাহলে ব্লাড সেল গুলো অনেক সময় ভেঙে যায়, মানে আরবিসি আর কি, ব্লাড সেল বলতে আরবিসিটা ভেঙে যায়, কারণ আরবিসির জন্য তো একটা শেপ মেনটেন করতে হয় না, অনেক সময় আরবিসিটা ভেঙে যায়। তো সেজন্য প্রেফারেবল হচ্ছে গ্রিন দিয়ে। আমরা সিস্টাররা সাধারণত পিঙ্কটাই দিতে পছন্দ করে, কারণ হচ্ছে কি গ্রিনটা দেওয়ার সময় ওরা অনেক সময় পেন পাংচার করে ফেলে, সেজন্য পিঙ্কটা দিতে চাই। তোমাদের কাজ হবে ইন্টার্নির সময়, ইন্টার্নি কেন, এখনো যদি কেউ ওয়ার্ডে যাও যে একটা কেনুলা দিব, সিস্টারকে নিয়ে একটা কেনুলা দিয়ে দিবা, কারণ কেনুলাটা দিতে জানতে হবে। এমন না যে আমি শুধু কাজ করব তার জন্য লাগবে, তোমার ফ্যামিলি লাইফেও কিন্তু লাগবে, তোমার বাসার জন্য লাগবে। মানে আমি হঠাৎ করে আমাকে কাউকে কেনুলা দিতে হচ্ছে, আমি কোথায় খুঁজবো কে আসতেছে না আসতেছে, সেজন্য কেনুলা দেওয়া সবাইকে শিখতে হবে, বুঝে গেছে। এই যে গ্রিনের উপর আরেকটা গ্রে আছে, এই গ্রেটা সবসময় পাওয়া যায় না, আমরা ক্যাজুয়ালিটিতে কিছু কেস পাইছিলাম। গ্রেটার সুবিধা কি দেখো, এখানে ওয়াটার ফ্লো পার রেট, মানে মিনিটে কতটুকু যাচ্ছে, 180 ml যাচ্ছে। এইগুলা কখন দেই আমরা, পেশেন্ট যখন শকে থাকে। অরেঞ্জটা তো আমি দেখিই নাই চোখে, গ্রেটা দেখছি চোখে, তোমরা দেখবা কিনা সন্দেহ আছে। যদি ক্যাজুয়ালিটিতে কেউ কাজ করো তাহলে দেখতে পারো, ক্যাজুয়ালিটিতে মাঝে মধ্যে থাকে। এগুলো কখন দিব, পেশেন্ট শকে থাকলে। এখন বলবা ম্যাডাম শকে তো পেশেন্টের ব্রেন কলাপসেই থাকে, আমি কেমনে দিব। অনেক সময় মানে যদি আর্লি স্টেজে থাকে তখন ব্রেন পাওয়া যায়, তখন দিয়ে দিব, দিয়ে আমি হচ্ছে কি ফ্লুইড চালু করে দিব, কারণ ওর অনেক ফ্লুইড দরকার হবে। 180 ml আমি দিয়ে দিতে পারতেছি, ওরা 90 ডাবল, তাই না। তোমরা কি আসো না, ঘুমাই গেছো? আমি কার জি সাথে ম্যাম, কথা Yes, ma'am. শুনতেছি। Asi, ma'am. ম্যাম Asi, ma'am. শুনতেছি। আচ্ছা শুনতেছো, আচ্ছা ঠিক আছে। মজা না জিনিসগুলা, এই যে কালার গুলা মনে রাখবা, তোমাদেরকে হয়তো হসপিটাল দিয়ে দিবে, যেটা কি জিনিস একটা প্যাকেট দিয়ে দিবে। প্যাকেটে অনেক সময় মানে প্যাকেট সহজ যদি দেয় তাহলে ওখানে কিন্তু লেখা থাকে কতটুকু, যদি মনেও না থাকে দিয়ে দিতে পারো। আর যদি দেখো যে প্যাকেট ছাড়া দিচ্ছে, ওরকমও করতে পারে যে কালার দেখে বলতে হবে এটা কত জি কেনুলা, এটার কাজ কি, ফাংশন কি। হয়তো ডায়ামিটারটা দিবে না, ওগুলো বেশি কঠিন কোয়েশ্চেন হয়ে যায়, এগুলো শুধু তোমরা জানার জন্য রাখবা। বুঝা গেছে? আর Yes, Yes, ma'am. ma'am. আর কিছু দেখতে চাও নাকি টায়ার্ড হয়ে গেছো? টায়ার্ড হয়ে গেলে আজকে একটুকু বাদ দিব, না হলে আরো কিছু দেখাবো। ম্যাম হাইপারিকুইক গুলো একটু আবার বলবেন? হাইপোইকুইক হাইপার ইকুইক কি এটা বলতাম? মানে ওটা একটু আবার বলুন, কোনটা সাদা? ও আচ্ছা, হাইপার মানে সাদা মনে রাখবা, সাদা মানে ওই সাদা না, একদম যে এক্সের মতো সাদা দেখবা ওইরকম না। ওইটা যে বললাম ওইখানে সফটওয়্যার থাকে আলাদা, তোমাকে ওরা বলে দিবে এটা মানে আমার এটা চাইতে এটা, মানে একটা টিস্যুর চাইতে আরেকটা টিস্যু কিরকম সাদা না কালো। আমি তোমাদেরকে যদি একটা দাঁড়ান, তোমাদেরকে একটা সিটি স্ক্যানের রিপোর্ট দেখাই তাহলে বলতে পারবো।
এই যে যেমন এটা দেখো, ঠিক আছে? এটা কি জিনিস, কেমনে দেখে বুঝবা? কোনো কিছু নাই, কিন্তু কিছু একটা দেখে বোঝা যাবে, বোলস দেখে বোঝা যাবে। পিছনে ভার্টিব্রা দেখা যাচ্ছে না? এই ভার্টিব্রা হাড্ডি গুলা সিটি স্ক্যানে এরকম সবসময় সাদা দেখা যাবে, মানে ওর কোনো কিছু লেখা দেখতেছো না, কিন্তু তুমি এটা দেখে বুঝতে পারবে। বোঝা গেছে? তো এখানে দেখো, এই যে এখানে একটা টিস্যুর সাথে একটা টিস্যুর ওদের একটা আইডিয়াল একটা হাউসফিল্ড ইউনিট থাকে, ওটার এগেনস্টে এটা সাদা না কালো, ওটার উপর ডিপেন্ড করে ওরা হাইপার আর হাইপোইড বলবে। যেমন ধরো এখানে তুমি বোলসটা বলতে পারবে হাইপার, আবার কালো, এদিকে কালো কালো কিছু দেখা যাচ্ছে। আমার হাতের বাম দিকে, তোমাদের হাতের বাম দিকে হবে মনে হয়, দেখতেছো না কালো কালো গোল্লা গোল্লা দেখা যায়? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। এগুলো কি বলতো, একটা আইডিয়া করে বলো। ইয়ার বাবলস। হ্যাঁ কি বলো, ভুল না বলো। হ্যাঁ ইয়ার বাবল। ইয়ার, হ্যাঁ ইয়ার কোথায় থাকে? ইয়ার। এটা কিসের? এটা অ্যাবডোমেনের একটা ইয়া, বোঝা যাচ্ছে না? অ্যাবডোমেনের এটা ডায়াফ্রামের নিচে। ঠিক আছে, তোমার কোন সাইডেরটা? একটা সাদা সাদা দেখা যাচ্ছে না সামনের দিকে? আমার হাতের ডানে, তোমাদের হাতের ডানে হবে, উপর দিকে একটু পানি ইয়া দেখা যাচ্ছে, কালো লাইন, তাই না? ডায়াফ্রামের নিচে ম্যাম। ডায়াফ্রাম কোথায় এখানে? এটা হচ্ছে কাট সেকশন। আমি তোমাদেরকে একদিন সিটি স্ক্যানের ইয়া বলবো। একটা হচ্ছে এক্সিয়াল ভিউ আছে, একটা করোনাল ভিউ, এটা হচ্ছে কি অ্যাক্সিয়াল ভিউ। এখানে হচ্ছে কি সামনের দিকে যেদিকে লেখা আছে, পিছন মানে তো ভার্টিব্রা, ওদিক দিকে না, সামনের দিকে সাদা দেখা যায় না ডানে? সাদা একটা ইয়া, এটা হচ্ছে ওইখানে কালো একটা লাইন আছে, ওটা হচ্ছে বাতাস। এদিকে বাম দিকে যেসব কালো কালো গোল্লা গোল্লা দেখা গেছে? বুঝছো কিছু? আচ্ছা, আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম ওইটাই বলি শুধু। এটা হচ্ছে তোমার কালোগুলো হচ্ছে কি হাইপো, মানে ওরা এনহ্যান্সমেন্ট নেয় নাই, হাইপো বলে আর কি, হাইপো ডেন্সিটি বলে। আর সাদা যেগুলো ওগুলো হচ্ছে হাইপার ডেন্স, এটুকুই মনে রাখো, ঠিক আছে? এটুকুই মনে রাখো। দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, আর কিছু জানার আছে? আর কিছু? তাহলে আজকে টুকে শেষ করি না? ম্যাম কালকে ক্লাসটা কি আপনি নেবেন? কালকে কি? না কালকে আমার না, শনিবার। আমাকে বেলাল ইয়া পাঠাই দিও, পার্সেন্টেজটা পাঠাই দিও। ওকে ম্যাম। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।